ছি ছি ছি, এতক্ষণ ধরে ঘুমাতে লজ্জা করে না? বাড়িতে শ্বশুর ভাসুর নন্দাই রয়েছে, কোথায় ভোর ভোর উঠে তাদের চা করে দেবে তা নয়, শরীরে এতটুকু লজ্জা বলতে নেই না? দেখো তো সামন্তদের বাড়িতে ওদের বউ তো নতুন, কেমন ভোর ভোর উঠে ঘরের কাজকর্ম করছে। আসলে জানোই তো, লজ্জাই নারীর ভূষণ, যেটা তোমার মধ্যে এক ফোঁটাও নেই। এই কথাগুলো বলেন এই মাইতি বাড়ির গিন্নি শঙ্করী দেবী, সদ্য বিবাহিতা ওনার ছোট ছেলের বউ পুষ্পিতাকে। পুষ্পিতার তমালের এই 2 মাস হলো বিয়ে হয়েছে। তমালের দাদা বিমলের এখনো বিয়ে হয়নি। উনি অবশ্য বিয়ে না করার পণ করেছেন, তাই শঙ্করী দেবী ছোট ছেলের বিয়ে দিয়ে দেন। পুষ্পিতার তমালের দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তমাল ওদের এই মফস্বলের এক সরকারি স্কুলের টিচার। পুষ্পিতা অবশ্য শহরের মেয়ে, তবে আগে ছোটখাটো একটা চাকরি করলেও বিয়ের আগে চাকরি ছেড়ে দেয়। কথা আছে এখানে চাকরির চেষ্টা করবে। এই মাইতি বাড়িতে পুষ্পিতার শ্বশুর শাশুড়ি আর ওরা দুজন ছাড়াও আছেন ওর এক ভাসুর, এক ননদ রুমকি, বিবাহিতা। কিন্তু এই 2 মাস ধরে পুষ্পিতা দেখছে সে এখানেই আছে। ওদের বিয়ের পর চলে গিয়েছিল, কিন্তু আবার বর আর 7 মাসের ছেলে বিট্টুকে নিয়ে এসেছে। ওর বর সুমন কয়েকদিন থেকেই চলে যায়, তবে মাঝে মধ্যে আসেন। পুষ্পিতা খুব স্পষ্ট বক্তা, তবে এই সবে বিয়ে হয়েছে তো এখনো কোনো প্রতিবাদ করতে পারেনি। শাশুড়ির কথাগুলো মুখ বুঝে হজম করেছে। পুষ্পিতার সাথে কেউ যদি কারোর তুলনা করে তাহলে ও খুব রেগে যায়। ওর শাশুড়ি প্রায়ই পাড়া প্রতিবেশীদের সাথে ওর তুলনা করে, আবার কখনো নিজের মেয়ের সাথেও। পুষ্পিতা চুপ করে সহ্য করে নেয়। এই তো সেদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে সামন্তদের বউয়ের সাথে তুলনা করলেন। আসলে পুষ্পিতাকে আগে বাড়িতে কাজ করতে হতো না, কিন্তু বিয়ের পর অনেক কাজ করতে হয়, তাই মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগে। তাছাড়া নতুন বিয়ে হয়েছে, সারাদিন পরে বউকে কাছে পায় তমাল, তাই অনেক রাত অবধি কথা বলে গল্প করে আর আদরে ভরিয়ে দেয়। ভোর ভোর ওঠার অভ্যাস পুষ্পিতার নেই, তবু লজ্জার খাতিরে আর মায়ের শেখানো কথা রক্ষা করতে হাই তুলতে তুলতে উঠে পড়ে। কিন্তু সেদিন অনেক রাতে ঘুমিয়েছে বলে উঠতে একটু দেরি হয়ে যায়। আবার বিছানা ছেড়ে উঠে আসার সময় তমালকে আটকে দিয়ে আদর করতে গিয়েই দেরি করিয়ে দেয়। ঘরের বাইরে এসে সকলের সামনে এমন কথা শাশুড়ি বলবেন সেটা ভাবতে পারেনি পুষ্পিতা। ওনার কথা শুনে মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছিল সামন্তরা কাজের লোক এনেছে, তাই ওদের বউকে দিয়ে ওরা কাজ করাচ্ছেন। আমি তো আর কাজ করতে আসিনি বলতে গিয়েও চেপে যায়, সহ্য করে নেয়। রান্না করার অভ্যাস পুষ্পিতার একদমই নেই। সেদিন যখন সবার জন্য মাছের ঝোল রান্না করে সবাইকে খেতে দেয় আর সবাই খেয়ে যখন ওর প্রশংসা করে, তখন ও নিজেই আশ্চর্য হয়ে যায় কি করে এমন ভালো রান্না করলো। পুষ্পিতার মনে পড়ে যায় ওর ঠাম্মির কথা। মা যখন পুষ্পিতাকে কাজ করতে বলতো তখন ওর ঠাম্মি করতে দিতে চাইতেন না। উনি বলতেন, মেয়েরা জলের মতো, যে পাত্রে রাখবে ঠিক তার আকার ধারণ করবে, তাই এখন এত রান্না শেখানোর দরকার নেই, ঠিক সময় দেখবে ও সব শিখে গেছে। ঠাম্মির কথাটা সত্যিই তো। এই প্রথম মাছের ঝোল রান্না করলো, অবশ্য শঙ্করী দেবী বলে দিয়েছেন। সবার কাছে পুষ্পিতার রান্নার প্রশংসা শুনে পুষ্পিতা যখন লজ্জায় রাঙা হয়ে উঠেছে, তখন ওর শাশুড়ি মা বলে ওঠেন, আমার রুমুর হাতে রান্নার সাথে কারো তুলনাই করা চলে না। ও যা ভালো রান্না করে না, তোমাদের মনে নেই সেবার যে সবজি দিয়ে ডাল বানিয়েছিল, এখনো মুখে লেগে আছে। পুষ্পিতার ইচ্ছা হয়েছিল বলতে, 1.5 মাস ধরে তো আছে, একদিনও তো রান্নাঘরে ঢুকতে দেখলাম না। পুষ্পিতা সহ্য করে নেয় শাশুড়ির কথাটা। তুলনা করলেন বলেই পুষ্পিতার রাগ হয়, রাগে গা জ্বালা করতে থাকে, তবু মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। একদিন পুষ্পিতার পিসি শাশুড়ি এসেছেন ওনার ছেলের বউ কুহেলিকে নিয়ে। আসলে উনি ওদের বিয়েতে আসতে পারেননি, তাই আশীর্বাদ করতে এসেছেন। শঙ্করী দেবী ওদের জোর করে খাওয়া দাওয়া করে যেতে বলেন। পুষ্পিতা ওদের জন্য মিষ্টি জল ইত্যাদি এগিয়ে দেন শঙ্করী দেবী বলার আগেই। এরপর ওনাদের সাথে গল্প করতে দেখে পুষ্পিতার পিসি শাশুড়ি বলেন, বৌদি, তোমার বৌমা তো খুব কর্তব্যপরায়ণ হয়েছে গো,
দেখো কি সুন্দর আমাদের জন্য জলখাবার বানিয়ে আনলো। তোমাকে তো কিছু বলতেই হলো না। খুব মিশুকে হয়েছে কিন্তু তোমার বৌমা, আমার বৌমার মতো। শঙ্করী দেবীর সহ্য হবে কেন পুষ্পিতা নামে প্রশংসা শুনে? উনি সাথে সাথেই বলে ওঠেন, হ্যাঁ গো ঠাকুরজি, আগে একদম এসব কিচ্ছু জানতো না, রুমুর কাছ থেকে এসব শিখেছে। তুমি তো জানোই আমার রুমু কত কাজের, আর কর্তব্য ওর থেকে শিখতে হয়। আমার রুমুকে তো ওর শ্বশুরবাড়ির সবাই খুব মিশুকে বলে, ওর খুব প্রশংসাও করে ও বাড়িতে। পুষ্পিতাকে কিছু বলতে হয়নি। কুহেলি বলে ওঠে, রুমু কবে এসেছে? সেই বিয়ে থেকেই আছে নাকি? একবারও তো এলো না আমাদের সাথে দেখা করতে। শঙ্করী দেবী বলেন, আসলে ওর বাচ্চাটা খুব ছোট তো তাই। কুহেলি বলে, হ্যাঁ জানি তো, আমার মেয়ের থেকে 2 মাসের বড়। আমি তো 1 মাস বাপের বাড়ি ছিলাম, মা গিয়ে জোর করে নিয়ে এসেছেন। উনি বলেন আমি না থাকলে বাড়িটা নাকি ফাঁকা ফাঁকা লাগে। শঙ্করী দেবী একদম চুপ হয়ে যান। কুহেলি পুষ্পিতার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসে। এইভাবেই মুখ বুঝে অনেকদিন ধরে পুষ্পিতা ও শাশুড়ি মায়ের তুলনাগুলো সহ্য করে আসছে। সহ্যেরও একটা সীমা থাকে, সেটা উনি হয়তো ভুলে গেছেন। বিয়ের 5 মাস বাদে পুষ্পিতা মুখ খুলতে আরম্ভ করে। রুমকি এখনো বাপের বাড়িতেই আছে ছেলেকে নিয়ে। ওর শাশুড়ি মা নাকি ওকে দিয়ে অনেক কাজ করায়। এই ছোট বাচ্চা নিয়ে রুমকি নাকানি চোবানি খায়, তাই শ্বশুর বাড়ি যায়নি। ওর বর এখন আসে না। অনেকবার এসে রুমকিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শঙ্করী দেবী বারে বারে বাধা দেন। আসলে রুমকি চলে গেলে যে উনি একেবারে একা হয়ে যাবেন, আর ইন্ধন যোগাবে কে? তাই রুমকিকে শ্বশুরবাড়ি যেতে দিতে চান না। এই নিয়ে রুমকির বর রাগ করে এখানে আসে না। এই নিয়ে পুষ্পিতার শ্বশুরের সাথেও শাশুড়ির আড়ালে আবডালে মন কষাকষি চলে। পুষ্পিতা সব লক্ষ্য করে, কিন্তু কিছু বলতে পারে না। একদিন পুষ্পিতা বাপের বাড়ি যাবে, তমাল ওকে দিয়ে আসবে। তমাল 2-4 দিন থেকে আসবে, আর পুষ্পিতা থাকবে বেশ কয়েকটা দিন। আসলে পুষ্পিতার একটা চাকরির পরীক্ষা আছে, সেটা দিতেই যাচ্ছে। একে তো পুষ্পিতাকে চাকরি করতে দেবার ইচ্ছে নেই শঙ্করী দেবী। চাকরি করতে গেলে ঘরের কাজ করবে কে? তার উপর রুমু চাকরি করে না। পুষ্পিতা চাকরি করলে ওনার মেয়ের থেকে এগিয়ে যাবে যে পুষ্পিতা, সেটা উনি কিছুতেই সহ্য করতে পারবেন না। তাই উনি ওনার যাওয়ার আগের দিন থেকেই শরীর খারাপের অভিনয় করেন। তমাল এখন বুঝতে পারে মায়ের ব্যাপারটা। পুষ্পিতা তো বুঝে গেছে ওকে যেতে দেবে না বলেই এমন শরীর খারাপের ভান করেছেন ওর শাশুড়ি মা। পুষ্পিতা সেদিন ঠিকই করে রাখে, এবার ওনাকে জব্দ করতে হবে। পুষ্পিতা ইচ্ছে করেই তমালকে ওর মায়ের সামনে বলে, ছেড়ে দাও, আমি আর পরীক্ষা দেব না। কি করে বাপের বাড়ি যাই বলো তো? তুমি আর পরীক্ষার ফিস জমা দিও না। আমি মাকে জানিয়ে দিচ্ছি, এখন যাব না, পরে যাব। কথাগুলো বলেই তমালের দিকে তাকিয়ে চোখ টেপে। তমাল বলে, ঠিকই বলেছ, আমিও তাই করি, তুমি ও বাড়িতে জানিয়ে দিও। এই কথা শুনে তমালের বাবা খুব রাগ করেন। বলেন, এত বড় সুযোগটা হাতছাড়া করিস না ছোট খোকা, বৌমাকে পরীক্ষাটা দিতে দে। তমাল নিরুত্তর থেকে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে শঙ্করী দেবী একদম সুস্থ হয়ে যান। সকাল থেকে উঠেই আরম্ভ করে দেন ওনার বাক্যবাণ। পুষ্পিতা সেদিন ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দেয়। সেদিন ছুটির দিন বলেই জলখাবার, লুচি আর আলুর দম বানায়। সবাই খেয়ে খুব প্রশংসা করে। সেটা শুনে শঙ্করী দেবী আর চুপ থাকতে পারেননি। উনি বলে ওঠেন, আমার রুমুর হাতের এই আলুর দম খুব ভালো হয় খেতে। ওর শ্বশুরমশাইও তো বলেন, বৌমা প্রতি ছুটির দিনে তুমি এই আলুর দম করে দিও, তোমার হাতে জাদু আছে গো। ও লুচিও খুব সুন্দর বানায়। সাদা সাদা লুচিগুলো যখন ফুলে ওঠে তখন ওর শাশুড়ি মা বলেন, কোথা থেকে এমন কাজ শিখলে গো বৌমা? নিজেই নিজের ঢাক পিটিয়ে আবার বলেন, আমার পেটের মেয়ে তো, এ তো আর ন্যাকা মায়ের পেটের মেয়ে নয় যে ঘর সংসার ছেড়ে চাকরি করতে যাবে, শাশুড়ির সেবা করা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে। পুষ্পিতা সহ্য করতে পারেনি ওনার কথাগুলো। বলে ওঠে, ঠিক বলেছেন মা, আসলে জানেন তো, ভালো চাকরি পেতে গেলে পেটে কিছু বিদ্যে থাকা চাই, যেটা রুমুর পেটে নেই। শুনেছি তো ক্লাস 8 পর্যন্ত পড়তে গিয়ে 4 বার ডিগবাজি খেয়েছে। এই বিদ্যে নিয়ে শ্বশুরবাড়িতে ঝিগিরি করা যায়, ভালো চাকরি নয়। আর এই ঝিগিরি করতে হয় বলেই ওকে পাঠাতে চান না শ্বশুরবাড়িতে। আর একটা কথা ঠিকই বলেছেন,
আপনার মেয়ে ন্যাকা মায়ের মেয়ে নয় বলেই লাজ লজ্জা ভুলে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে আছে। আমার মতো হলে লজ্জায় মুখ দেখাতো না। তাছাড়া ওর শ্বশুর মশাই বা শাশুড়ি মা সুযোগ পেলেন কোথায় যে ও লুচি আলুর দম খাবেন? আমি তো এসে থেকেই দেখছি রুমু এখানেই পড়ে আছে। ওর কথাগুলো শুনে ওর শ্বশুর মশাই মুখ দেখে মনে হয়েছে খুব খুশি হয়েছে। উনি হাসতে হাসতে বলেন, বৌমা আর দুটো লুচি দাও, সাথে একটু আলুর দমও দিও, কিন্তু তোমার হাতে না জাদু আছে। শঙ্করী দেবী পুষ্পিতার কথা শুনে থতমত খেয়ে চুপ করে যান। পরে যখন ওনার স্বামীর মুখে হাসি দেখেন এবং আবারও লুচি আলুর দম চাওয়া দেখেন, তখন স্বামীকে বলে ওঠেন, মরণ। এতগুলো কথা বলে পুষ্পিতা নিজেও খেয়ে নিয়ে কাপড় পরে রেডি হয়ে তমালের হাত ধরে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। যাওয়ার আগে শাশুড়ি মাকে বলেন, রুমু রইল, আপনার সেবা করবে। পুষ্পিতার কাছ থেকে এমন মোক্ষম জবাব পাবেন শঙ্করী দেবী ভাবতেও পারেনি। যথাসময় পুষ্পিতা বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখে রুমকি তার শ্বশুর বাড়িতে চলে গেছে। এখানে অনেক খাটাখাটনি হচ্ছিল না? এখানে খেটে খাওয়ার থেকে শ্বশুর বাড়িতে খেটে খাওয়াকে হয়তো সম্মানের মনে করেছে, তাই বিদায় নিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো শঙ্করী দেবী একটু রোগা হয়ে গেছেন এবং মুখের বুলি কিছুটা কমে গেছে। আসলে দোসর চলে গেছে তো তাই। এমন জবাব পুষ্পিতার আগেই দেওয়া উচিত ছিল, তবে পরে দিয়েও খারাপ কিছু করেনি। তবে স্বভাব যায় না মরলে কিছুটা তুলনা থেকেই যায়, কিন্তু সেটা আর রুমকির সাথে করেন না শঙ্করী দেবী। তুলনা করার সাথে সাথে উপযুক্ত জবাব পেয়ে যান, তবুও থামেন না। একেই বলে স্বভাব।